নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এক রাজবাড়িতে, যার পৌরাণিক অনেক কাহিনী আছে। আজ ৩০০ বছরের ৩০০ থেকে ৩৫০ বছরের পুরনো দে বাড়ি। আর এই দে বাড়িটি হচ্ছে কিন্তু আপনার বর্ধমানে, পূর্ব বর্ধমানে। আর এই পূর্ব বর্ধমানে এসে এই দে বাড়ির পুজো এখনও কীভাবে হচ্ছে, এখানের কুলগুরু কি কুলদেবী সমস্ত কিছু কিন্তু থাকবে আমার এই ভিডিওর মধ্যে। তো আশা করি ভিডিওটা স্কিপ করবেন না। এর মধ্যে অনেক কিছু কিন্তু ঐতিহাসিক জিনিস আপনারা খুঁজে পাবেন। কিভাবে যে আমি এই ভিডিওটাকে করেছি অনেকটা কষ্ট করে, তো সম্পূর্ণটা ভিডিওটার মধ্যে রয়েছে। একদম কিন্তু ভিডিওটাকে পুরোটা দেখবেন, টেনে দেখবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। ঐতিহাসিক জিনিস দেখতে কে না ভালোবাসে? আমরা তো পুজো অনেক দেখেছি, কিন্তু কি জানেন এই দে বাড়িতে কীভাবে পুজো হয় আর কোথায় হয়, তাদের কুলদেবীকে কিভাবে, তার কি অবস্থায় আছে, সম্পূর্ণটা কিন্তু থাকবে এই ভিডিওর মধ্যে। তো আশা করি ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না, দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি যতটা পেরেছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, মনে হয় আপনাদের খুব খুব ভালো লাগবে। তো চলুন, মায়ের দর্শন যেরকম আমি পেয়েছি তো আপনাদেরকেও কিন্তু দর্শন করাবো। আর সেই দর্শন পেতে গিয়ে কিন্তু আমাকে অনেকটা কিন্তু বলতে গেলেন এখানেও একটা অলৌকিক ঘটনা ঘটেছে। তো সেটা কিন্তু ভিডিওর মধ্যেই আছে, আপনারা দেখতে থাকুন। চলুন এবার আপনাদের বলে দিই আপনারা এখানে কিভাবে যাবেন। প্রথমে পথ নির্দেশটা দিয়ে দিই যাতে আপনাদের যেতে সুবিধা হয়। তো আমি হাওড়া থেকে গেছি। আমি হাওড়া থেকে সকালবেলা ট্রেন ধরেছি। বর্ধমানগামী যে কোনো লোকালে আপনারা উঠতে পারেন বা এক্সপ্রেস ট্রেনগুলোতেও উঠতে পারেন। জিজ্ঞেস করে নেবেন বর্ধমানে দাঁড়াবে কিনা আর ওই টিকিটে উঠতে পারবেন কিনা। তো উঠে আপনি যথারীতি আপনারা কিন্তু চলে যাবেন বর্ধমানে। শক্তিগড়ের পরে যে বর্ধমান, সেই পূর্ব বর্ধমানে কিন্তু আপনারা নামবেন। তো যখন আপনি বর্ধমানে নামবেন, নেমে কিন্তু সেখান থেকে ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবেন। ওখানে বাইরে বেরালেই কিন্তু প্রচুর অটো টোটো সব কিছু দাঁড়িয়ে রয়েছে। তো ওখানে গিয়ে আপনাদেরকে বলতে হবে যে আমি যাব রাজবাড়ি। রাজবাটি বললে সবথেকে বেশি ভালো হবে। তো রাজবাটি বললে হয়তো আপনাদের বিশ্ববিদ্যালয়ের কাছে, মিউজিয়ামের কাছে নিয়ে যাবে। আর বর্ধমানে কিন্তু অনেক কিছু দেখার আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বর্ধমান স্টেশনে নেমেছি। এখান থেকে এই টোটোগুলো পাবেন। এই টোটোগুলোতে করে মাত্র ২০ টাকার বিনিময়ে চলে যাবেন। বলবেন দে রাজবাড়িতে যাব, যেখানে পুজো হয়, পটের পুজো। তো সেখানে আপনাদেরকে একদম নিয়ে চলে যাবে। তো এখন একটু আপনারা জেনে নেবেন, কেননা হয়তো এখন সংস্কারের কাজ চলছে। তো চলুন আমি আপনাদেরকে এবার আমি আপনাদেরকে নিয়ে এসেছি সোনার কালীবাড়ি। সোনার কালীবাড়ি হচ্ছে দে বাড়িরই আরেকটি মন্দির, যা আরেক দালানে অবস্থিত। অন্য প্রান্তে রয়েছে দেবী দুর্গার, কুলদেবীর যে মূর্তি থাকে, আর এটাই হচ্ছে অন্য আরেক দিকে, সেটি কিন্তু দিয়েছে, এটা অষ্টধাতুর সোনার কালী মূর্তি। আর আমি সেই মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে ভিডিও করা মানা আছে। তো আমি প্রথমে করে ফেলেছিলাম, আমি কিন্তু ভীষণভাবে বকার সম্মুখীন হয়েছি, খেয়েওছি। তো আমি তারপরেও যতটা তুলেছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। ভীষণ ভালো অষ্টধাতুর কিন্তু এখানে রয়েছে ঠাকুরটা। তো ঠাকুরমশাই এই মুহূর্তে ওখানে ছিল না বলে আমি তুলে ধরতে পেরেছি, কিন্তু বাইরেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মন্দিরের ভেতরে, এটা সোনার কালী ঠাকুর। তো ওখানে গিয়ে যে কোনো কাউকে বলবেন সোনার কালী মন্দিরে যাব, তো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে। এই রয়েছে সোনার কালী মূর্তিটা। আর এতটাই সুন্দর না, আর এখানে এতটা শান্ত পরিবেশ, আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এখানে আসলে এত মনোমুগ্ধকর পরিবেশ। ৩৫০ বছরের পুরনো যে এই রাজবাড়িতে এই পুজো এখনও প্রচলিত। দেখুন মন্দিরের বাইরে রয়েছে একটি বড় ঘন্টা লাগানো রয়েছে।
আর এখানে তো ক্যামেরা করা মানা, তা সত্ত্বেও আমি কিন্তু যতক্ষণ ফাঁক পেয়েছি আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে তুলে ধরার মতন। আর এতটাই শান্ত নিরিবিলি পরিবেশ, কি বলবো। দেখুন এখানে পায়রা না, প্রচুর পায়রা আছে। এটা একটা নাট মন্দির, পুরো নাট মন্দিরটা জুড়েই কিন্তু এখানে রয়েছে মানে পায়রাতে পুরো ভর্তি। পুরনো বাড়ি হলে যেরকম হয় না, ঠিক সেরকম টাইপের। তো আমি দাঁড়িয়ে রয়েছি নাট মন্দিরটার ভেতরে, আর আমার পেছনেই রয়েছে কিন্তু মায়ের যে সোনার অষ্টধাতুর মূর্তিটা, সেটি রয়েছে। তো এবার দেখুন ওই যে রয়েছে মায়ের মূর্তি, আর এই মায়ের মূর্তি সোজাসুজি কিন্তু রয়েছে আবার মানে শ্বেত পাথরের শিবলিঙ্গ রয়েছে পরপর দুটো, মায়ের সোজাসুজি রয়েছে পুরো মন্দিরে সোজাসুজি। আমি আপনাদেরকে সেখানটায় নিয়ে যাচ্ছি, আপনারা দেখুন ওই যে রয়েছে। তো আপনাদেরকে আমি ওই মা আর এই মায়ের পেছনে সোজাসুজি শিব মন্দির, ওখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন আপনাদের শিব মন্দিরটাকেও দর্শন করাই, চলুন। দেখুন মায়ের সোজাসুজি অষ্টধাতুর যে ঠাকুরটা মানে মা কালীকে দেখলেন, সোনার কালী। তো সেই সোনার কালীর সামনাসামনি কিন্তু এই যে রয়েছে নারায়ণ শিব, যেটাকে বললো যত। দেখুন কি সুন্দর বাবার মুখ, পুরো এটাও শ্বেত পাথরের পুরো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এখানে না ভিডিও করতে মানা রয়েছে, তো আমি করছিলাম, আমাকে বারণ করেছে, তো আমি তবুও একটুখানি আপনাদের জন্যে। দেখুন শ্বেত পাথরের কিন্তু শিবলিঙ্গটা রয়েছে। আর কত পুরনো মন্দির দেখলেই আপনারা বুঝতে পারছেন, আর জায়গাটা দেখে বুঝতে পারছেন। দেখুন দেয়ালগুলো ভেঙে পড়ছে চারিদিক দিয়ে, কিন্তু পুরো ভেঙে চুরে কিন্তু যাচ্ছে। মনে হচ্ছে সম্ভবত এগুলোকে, এই যে দেখুন কত পুরনো একটা বেল গাছ। এই পাশে রয়েছে, এটা কি রয়েছে একটু দেখে নি চট করে। এখানেও কিন্তু আরেকটা শিব মন্দির, শিবলিঙ্গ রয়েছে, দুপাশে দুটো শিবলিঙ্গ রয়েছে। দেখুন এটাও শ্বেত পাথরের শিবলিঙ্গ রয়েছে। আর আপনাদের জুম করে দেখালাম, এই রয়েছে শিবলিঙ্গ। আর এই যে রয়েছে দেখুন বেলের গাছ, কি সুন্দর বেলের গাছ। আর বেল গাছের উপর দিয়ে দেখতে পাচ্ছেন কত পুরনো, তাহলে এবার বুঝুন কতটা পুরনো মন্দির এটা। সব রকমের গাছ রয়েছে, আর কতটা দেখুন পুরনো বাড়ি ঘরে পুরো মানে সেই মানে 350 বছরের পুরনো, 350 বছরের পুরনো কিন্তু এই মন্দির। আর এখানকার যে রাজা, সেই রাজারই কিন্তু এই মন্দিরটা। মানে যে সামনে কিন্তু যে একটা মন্দিরে আমি গেছিলাম, কিন্তু সেটার কারণ মানে সেটা ধ্বংস হয়ে গেছে, মানে ছাদ ভেঙে পড়েছে, যেটাকে পটেশ্বরী বলছে। তো সেই জায়গাটা বন্ধ হওয়ার জন্যে কিন্তু আমি আবার এখানে স্বর্ণ মন্দিরটা সোনার কালীতে চলে আসলাম। তো এইখানেও কিন্তু অবস্থা একটু ভালো রয়েছে, কিন্তু তাও মানে এত পুরনো দিনের না, মানে কি অবস্থা দেখুন। এখান থেকে কিন্তু এই যে সামনে রয়েছে এই যে সোজাসুজি মায়ের মূর্তিটা, বুঝতে পারছেন? এই ঠাকুরের সঙ্গে কিন্তু সোজা রয়েছে এই যে মায়ের মূর্তি। দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, এই যে স্বর্ণকালীটা, এই যে রয়েছে মায়ের মূর্তিটা। আর এটা রয়েছে কিন্তু পুরোটাই নাট মন্দির। নাট মন্দিরের চত্বরে দেখুন কতটা জায়গা জুড়ে রয়েছে নাট মন্দির। আর সম্ভবত এখানটাতে বলি দেওয়া হতো। আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বললাম, কিন্তু ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বললে কি হবে, ক্যামেরা অ্যালাউ নেই, এখানের পারমিশন নেই। দেখুন এই দরজাগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা পুরনো হতে পারে, বুঝতে পাচ্ছেন? সেই যে আগেকার দিনের দেখুন এই যে রয়েছে সেই মানে এই যে ছিকলগুলো, কত বড় বড় দরজাগুলো, এই যে ইয়েগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন মানে রাজার যে বাড়ি, সেই যে পুরনো দিনের সেই জিনিসপত্র, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত এখানে কিন্তু বিরাজমান রয়েছে, আপাতত এখনও রয়েছে। কিছু হয়তো মানুষ এই যে নাট মন্দিরের উপরে ছাদ
সম্পূর্ণটা দেখতে পাচ্ছি, কিন্তু সব কিছুই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। দু সাইডে কিন্তু ওই যে একটা খোলা বারান্দা রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু এখানকার পরিবেশটা। কিন্তু বুঝতেই পারছেন, এই দেখুন কি সুন্দর, কিন্তু এখানে কিন্তু এখনো পর্যন্ত বোধহয় বলি হয়, জানি না সেটা হয় কি না হয়। তো এখানে কিন্তু এখন কুমড়ো বলি দেওয়া হয়, এখানে এখন আর পশু বা কোনো কিছু বলি দেওয়া হয় না, এখন শুধু বলি দেওয়া হয়। আর এই পুজোটা কবে হয়? কালী পুজোতে হয়, দুর্গা পুজোতে। ও দুর্গা পুজোর সময়ও হয়, আবার কালী পুজোর সময়তেও হয়, তাই তো? আর কালী পুজোর সময় যেরকম হয় হয়, আর প্রত্যেক অমাবস্যাতেও পুজো হয়। তোমরা এখানে কতদিন ধরে আছো? আমি 6 বছর থেকে আছি, আমার স্বামী 24-25 বছর থেকে আছে। আচ্ছা আচ্ছা, মানে ইয়ে করে এখানেই তোমরা থাকো, এখানেই পুরো এখানেই থেকে গেছো? না, আমাদের বিহারে বাড়ি। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে তোমরা কি করো? আমার স্বামী কাজ করে। আচ্ছা, কাজের ওই যে পুজোর কাজ করে। আচ্ছা আচ্ছা, পুজোর জন্য তোমরা এখানটাতে থাকো। তো এখানে এমনি ভিড় টিড় হয়, লোকজন আসে পুজোর ইয়ের জন্য, আসে না? তো বুঝতেই পারলেন, আমি এক দিদির সঙ্গে কথা বললাম। তো চলুন, বেশি তো এখানে কথা বলার অ্যালাউ নেই, তো যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তবু বাইরেটা আরেকবার একটু দেখিয়ে দেবো। তো দেখুন, এইটা রয়েছে কিন্তু, এই যে বেশ একটা ফোয়ারার জায়গা ছিল, এখানটা কিন্তু সেই রাজার আমলে, এই যে দেখছেন এখানটায় কিন্তু ফোয়ারা উঠতো। আর সেই ফোয়ারা, এখানে একটা পদ্ম ফুল ছিল, আমাকে পাশে একজন দিদিভাই বলল, যারা সেই আমল থেকে মানে সেই যে উপহার পাওয়া। আর এই যে রয়েছে দেখুন, এর উপরটায় কিন্তু বসতো নহবত, আর সেই মানে সানাই ঠানাই বাজতো না, এই যে মায়ের মন্দিরে পুজো হতো, আর এখানে বসে সানাই বাজতো, নাট মন্দির থেকে সমস্ত কিছু দেখা যেত। তো এই দেখুন, সেইটার কিন্তু এই যে সাইড দিয়ে একটা সিঁড়ি মতন বেয়ে গেছে, ছোট্ট এরকম সরু সিঁড়ি, সেই সিঁড়িটা বেয়ে আমি একবার একটু ওঠার চেষ্টা করি। আমি পাশে এক দিদিভাই কাজ করছিল, তাকে আমি জিজ্ঞেস করলাম, বললো ওঠা যাবে। তো দেখছি চেষ্টা করে, যদি ওঠা যায় তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন কীরকম সিঁড়িটা, পুরো শ্যাওলা ধরে গেছে, কত ছোট ছোট সিঁড়ি, সেই আগেকার দিনে, বুঝতে পারছেন? দেখুন উঠছি সেই উপরে, ওই যে কি ভাঙাচোরা কি অবস্থা, অনেক ভয়ে ভয়ে উঠছি। কিন্তু এই দেখুন, এখানটা দিয়ে একদম উপরে চলে যাবে। আর এই যে রয়েছে দেখতে পাচ্ছেন, ছাদ টাদ সমস্ত কিছু নহবত টহবত বসতো, এই যে রয়েছে, এই যে সেজনবান্ধা। আর এরকম এই যে এখন একটা লোহার এই যে রেলিং রয়েছে, এরকম বেয়ে সম্ভবত উঠতো। তো আমি একটু দেখি, চেষ্টা করে উঠতে পারি কি না। বাবারে, একবার একটু উঠে দেখি, যদি দেখাতে পারি খুব ভালো হবে, চেষ্টা তো করি একবার। দেখুন এই যে ভেতরটা, আর আমি উপরে উঠছি না, আমি পড়ে যে গেলে পরে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই দেখুন, এই যে রয়েছে এখনও চিলেকোটা ঘরটা, এখানে বসেই কিন্তু মানে নহবত হতো। তো বুঝতে পারছেন, আমি কিন্তু এই যে ধরে দাঁড়িয়ে রয়েছি, পড়ে টরে যেতে পারি, ওই কারণে আর দাঁড়াবো না। এবার আপনাদেরকে এখান থেকে আমি নেমে যাব, চলুন। তো এবার আমি নেমে যাই নিচে। এই যে এইভাবে নেমে, এই কত বড় দেখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর আপনাদেরকে বলেছিলাম না ভিডিওর শুরুতেই, যে অলৌকিক ঘটনা ঘটেছিল, সেটা কিন্তু থাকবে। বলে না, ঠাকুরের সৎ ইচ্ছা থাকলে, আমি যে এত দূর থেকে কলকাতা থেকে বর্ধমানে গেছি আর মায়ের মূর্তি তুলতে পারবো না, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। আমি না আবার ফিরে এসেছি, জানি না কেননা মাই হয়তো আমাকে টেনে নিয়ে এসছে। তো আমি এসে কিন্তু সেই ভাঙা বাড়িতেই এসে আবার কিন্তু তুলেছি, সেই ভিডিওটা করতে পেরেছি। সেটা থাকবে আমার পার্ট 2-তে, আপনারা অপেক্ষা করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটা তুলে ধরবো। প্রথম ভিডিওটা আপনারা দেখতে থাকুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পার্ট 2 নিয়ে। তো ততক্ষণের জন্যে টাটা, আর
অপেক্ষায় থাকুন। আমিও যত শিগগিরই পারবো আপনাদের কাছে পার্ট 2 আর এই কাহিনী তুলে ধরার জন্যে।